একদিন সব গোছগাছ করে বড় আপুর বাসায় চলে গেলাম। আপু জানতো আমি আসবো, কেননা বাবা আগে থেকে আপুকে বলে রেখেছে। আপু আমাকে দেখে খুব খুশি হলো, আমাকে জড়িয়ে ধরলো। আমি ঘুরে ঘুরে আপুর বাসা দেখতে লাগলাম। 3 রুমের ছোট বাসা। আমি দুলাভাইয়ের কথা জিজ্ঞাসা করলাম। আপু বলল, তোর দুলাভাই 3 মাসের ট্রেনিং করতে ভারতে গেছে, তুই এই সময় এসে ভালো হয়েছে। আমি একা একা মেয়ে মানুষ থাকি। আপুর একটা 9 মাসের ছেলে আছে। যেহেতু দুলাভাই এখন নাই আর ছোট বাসা, তাই আপু আমাকে তার সাথে একই বিছানায় তার বাচ্চার পাশে রাতে ঘুমাতে বলল। বাচ্চাকে আমাদের দুজনের মাঝে রেখে ঘুমালাম। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু ঘুমে আমি আমার আপুকে নিয়ে স্বপ্ন দেখলাম যে আপু আমার মৌসাকে মধু খাচ্ছে। সকালে আমার ঘুম ভেঙে গেলে আমি স্বপ্নের কথা ভেবে লজ্জা পাচ্ছিলাম। আমি পাশে তাকিয়ে দেখলাম আপু তখন ঘুমোচ্ছে। আপুর শাড়ির আঁচল বুক থেকে সরে গেছে, আর তার নিঃশ্বাসের সাথে তার ডাব ওঠানামা করছে। আপুর ডাব তার ব্লাউজ থেকে বের হতে চাইছে। আপু ভিতরে কিছু পরে নাই, মনে হয় বাচ্চাকে রাতে দুধ খাওয়াই। আপুর ডাবের বোটা বোঝা যাচ্ছে। আমার ভিতরে এক অজানা শিহরণ বয়ে গেল। আমি আপুর বাগান দেখতে লাগলাম। হঠাৎ আপু চোখ মেলে তাকালো। আপু তার ঘুম জড়ানোর চোখে বুঝতে পারলো না যে আমি তার বাগানের দিকে তাকিয়েছিলাম। আমি স্বাভাবিকভাবে আপুকে বললাম, গুড মর্নিং আপু। আপুও বলল, গুড মর্নিং দীপু। এত সকাল ঘুম ভেঙে গেল তোর? আমি হেসে বললাম, নতুন জায়গা নতুন বিছানায় শুয়েছিলাম, তাই মনে হয় তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আপু বুঝলো তার শাড়ির আঁচল সরে গেছে, কিন্তু কোনো তাড়াহুড়া না করে স্বাভাবিকভাবে আঁচল দিয়ে তার মূল্যবান ডাক ঢেকে দিল। আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। আপুও ফ্রেশ হয়ে নাস্তা বানালো। আমরা একসাথে নাস্তা করলাম। আপু ঘরের কাছে ব্যস্ত হয়ে গেল। আমি বসে বসে একটা গল্পের বই পড়তে লাগলাম। দুপুর 11টার দিকে আমি আপু কি করছে দেখার জন্য আপুকে খুঁজতে তার রুমে গেলাম। আমি দেখলাম আপু বাথরুমে তার বাচ্চাকে গোসল করাচ্ছে। আপু আমাকে দেখে হেসে বলল, কি রে দীপু, ভালো লাগছে না? আমি বললাম, না ঠিক না, তুমি কি করছিলে দেখতে আসলাম। ভাবলাম তোমার সাথে গল্প করি আর তোমার কাজে সাহায্য করি। আপু বলল, তুই যখন ছোট ছিলি তখন আমি তোকে এইভাবে গোসল করিয়ে দিতাম, আর তুই আমার সামনে তোর কাপড় খুলতে লজ্জা পেতি। আমি বললাম, হ্যাঁ আপু, আমার মনে পড়ে তুমি যখন আমাকে গোসল করায়ে আমি কান্না করতাম। এখনো মনে হয় কেউ যদি আমাকে গোসল করিয়ে দিত তোমার মতো, তাহলে ভালো হতো। আমার নিজে গোসল করতে ভালো লাগে না। আপু হেসে বলল, ওকে আমার লক্ষ্মী সোনা ভাই, আমি তোমাকে গোসল করিয়ে দিব। তোর যা কিছু লাগে আমাকে বলবি। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আপু এখনো আমাকে অনেক ছোট আর ভদ্র ভাবছে। আমি সাহস করে বললাম, ঠিক আছে আপু, তোমার বাচ্চার গোসল শেষ হলে আমাকে গোসল করাইয়ে দিও। এটা বলে ভাবলাম আপু মনে হয় আমাকে বকা দিবে। আপু বলল, ঠিক আছে দীপু, তুই তোর ঘরে বস, আমি শেষ হলে তোকে ডাক দিব। আমি নিজেও বুঝতে পারছি না যে কি হবে। সত্যি কি আপু আমাকে গোসল করিয়ে দিবে? আমি রুমে এসে বসে নানা কথা ভাবতে লাগলাম। আপু কিভাবে আমাকে গোসল করাবে? আর আপু কি সত্যি বুঝতে পারছে না যে আমি এখন আর ছোট নেই? আমি আপুর গলা শুনলাম, আমাকে ডাকছে। আমি আপুর কাছে যেতে আপু বলল, আগে বাবুকে ঘুম পাড়িয়ে নেই, তারপর তোকে গোসল করিয়ে দিব। আমি বললাম, ঠিক আছে আপু। আর আবারও ভাবতে লাগলাম, আমি কি আপুর সামনে আমার এই ভদ্রতার মুখোশটা ধরে রাখতে পারবো? আমি কি আমার উত্তেজনা কন্ট্রোল করতে পারবো? শিট, এসব ভাবতে ভাবতে আমার যন্ত্রটা শক্ত হয়ে উঠল। ওহ, আমি কি করব? এমন সময় আপু আমাকে আবার ডাক দিল। আমি গিয়ে দেখলাম আমি বাথরুমে আমার জন্য অপেক্ষা করছে। আমি বাথরুমের ভিতরে গেলাম। আপু সকালে সে শাড়ি পরে আছে, তবে শাড়িটা নিচ থেকে কিছুটা উঠিয়ে কোমরে গুজে নিয়েছে। এতে আপুর পা পুরা আর থায়ের কিছু অংশ দেখা যাচ্ছিল। আমি বাথরুমের ভিতরে যেতেই আপু কোনো কথা না বলে আমার গেঞ্জি খুলে দিল। এরপর আমার পাজামার ফিতা খুলে পাজামার নিচে নামিয়ে দিল। আমি শুধু ছোট প্যান্ট পরে আপুর সামনে এখন। আমাকে অবাক করে আপু আমার ওই প্যান্টটাও নিচে টেনে নামাতে লাগলো। আমি বাধা দিলাম খুলতে। আপু হেসে বলল, আরে দীপু খোল, তোর সেই লজ্জা এখনো আছে? আমি তোকে কতবার আলগা দেখেছি। আমি বললাম, আরে আপু, আমি তখন তো ছোট ছিলাম, কিন্তু এখন বড় হয়ে গেছি। আপু বলল, আমি জানি আমার ছোট দীপু এখন বড় হয়ে গেছে,
তোর লম্বা লম্বা পা আছে, লম্বা হাত আছে, আর এটাও জানি তোর ছোট মেশিন লম্বা হয়ে বড় হয়ে গেছে। আমি আপুর কথা শুনে আর কিছু বলতে পারলাম না। আপু আমার বাগানটা উন্মুক্ত করে দিল। আমার মেশিন উত্তেজনায় ঘুম থেকে জেগে গেছে। আপু হেসে বলল, দীপু, লজ্জার বা বিব্রত হবার কিছু নেই, এটা স্বাভাবিক। এরপর আমার বাগানে পানি ঢালতে লাগলো। এরপর আমার সারা বুকে হাতে সাবান মেখে দিতে লাগলো। আপু আমাকে ঘুরে পিছন ফিরে দাঁড়াতে বলল। আমি পিছনে ঘুরে দাঁড়াতেই আপু আমার পিঠে পায়ে সাবান মাখালো। এরপর আমার পিছনে সাবান মাখাতে মাখাতে ভিতরের অংশে হাত দিয়ে সাবান মাখাতে লাগলো। আমার মেশিন উত্তেজনায় শক্ত হয়ে লাফাতে লাগলো। আমি হাত দিয়ে আমার ধরে রাখলাম যাতে আপু কিছু বুঝতে না পারে। আপু আবার আমাকে তার দিকে ঘুরতে বলল। এরপর আমার বুকে মাথায় পায়ে সাবান মেখে আমার যন্ত্রের সামনে এসে বলল, হাত ছড়িয়ে নিতে। আমি হাত ছড়ালাম না। আপু আবার একটু ধমক দিয়ে বলল, হাত ছড়িয়ে নিতে। আমি হাত ছড়িয়ে নিতেই আপু মেশিনটা তার এক হাতে ধরে আগে পিছে করে সাবান মাখাতে লাগলো। আপুর হাতের মেসেজে আমি আর নিজেকে কাবুতে রাখতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেও পারলাম না। সিরিক সিরিক করে আমার খেলোয়াড় থেকে মধু বের হয়ে আপুর মুখে গিয়ে পড়লো। আপু রেগে গিয়ে বলল, ইডিয়ট, তোর কোনো কন্ট্রোল নাই। আপু উঠে ঘুরে আয়নায় নিজেকে দেখে হাসতে হাসতে বলল, দেখ দীপু, তুই আমার কাপড় কি করেছিস। আমি দেখলাম আমার মধু মুখ বেয়ে তার শাড়ি ব্লাউজে পড়েছে। আপু বলল, এখন আমাকেও গোসল করতে হবে। এরপর সে আমার শরীরে পানি ঢেলে গোসল করিয়ে দিল।